ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি প্র্যাকটিস সেট সলভ করব। আশা করি প্রত্যেকের ভালো লাগবে। চলো শুরু করা যাক। হ্যাঁ, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। ওকে, আসো। পাই, হ্যাঁ, আর 22/7 এটা কোনটা কোন ধরনের সংখ্যা? নরমালি যে বাস্তব সংখ্যা আমরা যেগুলো নিয়ে ডিল করি না ভাই, এগুলোকে বাস্তব সংখ্যা বলা হয়। বাস্তব সংখ্যার দুইটা ভাগ। হ্যাঁ, একটাকে বলে মূলদ সংখ্যা, আরেকটা অমূলদ সংখ্যা। মূলত বলতে যাদের নির্দিষ্ট মান আছে তাদেরকে মূলদ সংখ্যা বলি। তুমি যে কোনো সংখ্যা বলো, দশমিক, ভগ্নাংশ, প্লাস মাইনাস, এটার ডেফিনেশন হয় যাদেরকে পি বাই আকারে, কিউ আকারে প্রকাশ করা যায়, কিউ নট ইকুয়াল টু 0, তারা মূলত। আমি সিম্পল ভাষায় বলি, যাদের একটা নির্দিষ্ট মান আছে, 2, 3, 4, মাইনাস হবে, -5, সমস্ত হইতে পারে, দশমিক হইতে পারে, সব চলবে। ওকে, কিন্তু যাদের নির্দিষ্ট মান নেই, যেমন ধর যাদের রুট ভাঙানো যায় না, √2, √3, এদের বর্গমূল হয় না, √5, √6, এদের নির্দিষ্ট মান নেই, তার মধ্যে পাইও আসে। ওকে, 22/7 এটা কিন্তু আমরা পাইয়ের মান, আমরা এক্সপেক্টেড মান ধরি, পাইয়ের এক্সাক্ট মান না। কিন্তু 22/7 মূলদ সংখ্যা। 22/7 এটা একটা তো নির্দিষ্ট মান, 22/7। কিন্তু পাই, √2, √3, √5, √6, √8 যেগুলো ভাঙানো যায় না, এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে কোনটা হবে বলো দেখি অ্যান্সার? তাহলে তোমরা বলবে অপশন ডি। পাই, পাই হলো একটা অমূলদ সংখ্যা, পাইয়ের নির্দিষ্ট মান নাই, কিন্তু 22/7 এটা একটা মূলদ সংখ্যা। রাইট, চলো। কোন সমান্তর প্রগতির প্রথম 10টি পদের সমষ্টি, বাংলা হয়ে গেছে, আচ্ছা ছাড়ো। 390 যদি তৃতীয় পদটি 19 হয় তবে প্রথম পদটি কত? সমান্তরাল প্রগতি মানে যখন একই সংখ্যা বারবার বাড়ে, সেম হারে বাড়ে, যেমন 3, 5, 7, 9, 11, একটা সমান্তরাল প্রগতি। কত কত বাড়ছে? 2, 2 বাড়ছে, কমতেও পারে। সমান্তরাল প্রগতি 1, 4, 7, 10 কত কত বাড়ছে? 3, 3 বাড়ছে। এগুলা সমান্তরাল প্রগতি। এটা হচ্ছে প্রথম পদ, এটা এ সিম্বল দিয়ে প্রকাশ করা হয়। আর কত কত বাড়ছে এটা ডি বলা হয়, ডিফারেন্স, ডি সিম্বল দিয়ে প্রকাশ করা হয়। ওকে, তাহলে সমান্তর প্রগতির দুইটা ফর্মুলা নোট ডাউন করে নাও। এনতম পদ বার করার সূত্র হচ্ছে এনতম পদ মানে 10তম পদ, 20তম পদ, 30তম পদ, এটা বার করার সূত্র a প্লাস n-1 ইন্টু ডি। এ মানে প্রথম পদ, ডি ফর ডিফারেন্স, কত কত বাড়ছে, এন মানে কততম পদ, রাইট। আর যদি বলে এন সংখ্যক পদের সমষ্টি, এটা আমরা চ্যাপ্টার ভিত্তিক যে ক্লাস চলছে সেখানেও আমরা পরে করব। আপাতত বুঝে নাও, খুব সিম্পল জিনিস। এন সংখ্যক পদের যদি সমষ্টি বলে না, তাহলে এটার যোগফলের সূত্র হচ্ছে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। দুইটা ফর্মুলা মনে রাখো, খুব সিম্পল। n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। এ মানে কি স্যার? এ মানে প্রথম পদ, এ মানে হচ্ছে প্রথম পদ, আর ডি মানে অন্তর, আর এন মানে হচ্ছে কততম পদ বা কয়টি সংখ্যা বলছে। যদি 10তম পদ বলে এন এর মান 10, 20তম পদ বলে এন এর মান 20, আর এখানে যদি যোগফল বলে 20টি পদের যোগফল এন এর মান 20, যেমন এখানে কয়টি পদের সমষ্টি? 10টি পদের সমষ্টি, তার মানে এন এর মান 10, একই না ভাই? ওকে, আসো ফর্মুলাগুলো নোট ডাউন করে নাও, খুব সিম্পল। এনতম পদ a প্লাস n-1 ইন্টু ডি, আর n সংখ্যক পদের সমষ্টি n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। এখানে 10টা পদের সমষ্টি কত দেওয়া আছে? 390। তাহলে 10টা পদের সমষ্টির সূত্রটা দিব এদিকে। সমষ্টির সূত্র কি? n/2, n মানে কয়টা সংখ্যা? 10টা না? তাহলে n এর মান 10, 2a প্লাস n এর মান হচ্ছে 10, তাহলে 10 এর থেকে 1 বিয়োগ করলে n এর মান 10 না, 10 এর থেকে 1 বিয়োগ করলে কত হবে? 9টি। 2 দিয়ে 10 কে কাটো 5, 5 দিয়ে এটারে ভাগ করে কত হয়? 5 7 35, 5 8 40, তার মানে 2a প্লাস 9d সমান সমান 78। আর কি দেওয়া আছে? তৃতীয় পদ, তৃতীয় পদ 19 না, তাহলে তৃতীয় পদ বার করার সূত্র, তৃতীয় পদ বার করতে গেলে এই সূত্রটা দিবে, এনতম পদের সূত্র। কিভাবে স্যার? এই এন এর জায়গায় বসাবো কততম পদ? তৃতীয় পদ না, এন এর জায়গায় 3 বসাবো, 3 এর থেকে 1 বিয়োগ করলে 2। যে কোনো একটা মিলাও, দুইটা কম্পেয়ার কি? এন এ 2a না, এটারও 2a বানায়, এটাকে 2 দিয়ে গুণ করো, তার মানে কত হবে? 2a প্লাস 4d, 19 দুগুণে 38। সরি 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 সরি,
দুইটা এটা সমান করে দিলাম, হ্যাঁ 2a প্লাস 4d সমান সমান 38। তাহলে বিয়োগ করো, আরে ভাই কি লিখি এটা ডি ডি, হ্যাঁ বুঝবে না ভাই, বিয়োগ করো ডিফারেন্স 2a ক্যান্সেল, এখানে বিয়োগ করো 5d, 5d এর মান কত, এখানে বিয়োগ করো 40। তাহলে ডি এর মান কত হয় 8। ডি এর মান যদি এখানে 8 বসাও, 8 দুগুণে ডি এর মান 8 বসালে 8 দুগুণে 16, তাহলে এখান থেকে এর মান কত হবে 8 দুগুণে 16 না, 16 ওই পারে গেলে মাইনাস হবে, 19 থেকে 16 গেলে 3, তাহলে এর মান 3, ডি এর মান 8। ও আচ্ছা প্রথম পদ বলছে, তাহলে প্রথম পদ কত হবে 3। বুঝছো, দুইটা সূত্র মানে রাখবে, এন তম পদ বার করার সূত্র a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, আর n সংখ্যক পদের সমষ্টি n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। a মানে প্রথম পদ, n মানে কয়টি পদ, আর d মানে ডিফারেন্স। 841/2025 এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে? এই যে আর বর্গমূল, আর বর্গমূলকে কিছু একটা দিয়ে গুণ করতে হবে, আমরা জানি না, গুণ করলে কত হবে, গুণফল কত হবে 1 হবে। এইটার বর্গমূল কত হয় 29, আর এটার বর্গমূল কত হবে বলে দেখি, 4 4 16, 4 এর ডাবল 8। ভাগ প্রক্রিয়া যদি বর্গমূল করো 4 4 16 থাকবে 4, 4 এর ডাবল 8, 45 হবে না ভাই, তাই না? 45 45 গুণ করলে 2025 ইন্টু প্রশ্নবোধক চিহ্ন সমান সমান 1। এটা ওই পারে গেলে উল্টো হবে, তাহলে প্রশ্নবোধক চিহ্ন বা যেটা বার করতে বলছে 45 যাবে উপরে আর 29টা আসবে নিচে, তাই না? তাহলে 45/29, রাইট। চলো আচ্ছা, তোমরা যদি কেউ আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চাও, যে খুব সিরিয়াস, যে স্যার এবার আমার ডব্লিউবিপি বা কেপি একটা লাগবেই লাগবে, তাহলে আমি বলবো লেট না করে এক্ষুনি এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে কন্ট্যাক্ট করো। ওকে, একদম ধরে ধরে সমস্ত কিছু রেডি করা হচ্ছে। ওকে, যদি তোমার স্বপ্ন গভর্নমেন্ট জব লাগবেই লাগবে, তাহলে বস লেট করো না, এই নাম্বারে কন্ট্যাক্ট করে কি প্রসিডিউরে কি এডমিশন হবে, হ্যাঁ খুবই সামান্য একটা এডমিশন ফি দিতে হয়, তারপর একটা মান্থলি বেতন দিয়ে তুমি যতদিন খুশি ক্লাস করতে পারো। ওকে চলো আসো, এবার দেখো 4 নম্বরে কি বলছে, হ্যাঁ রুট 32, হ্যাঁ 32 কে যদি ভাঙাও না, 32 কে ভাঙাইলে কি হবে, 4 4 আর 16 গুণন 2, দুইটা 4 আসে না, তাহলে বর্গমূল করলে কি হবে, একটা 4 বাইরে আসবে, 2 একা রুটের ভিতরেই থাকবে। 48 কে ভাঙাও যদি, তাহলে কি হবে বলে দেখি, 4 4 এ 16 আর একটা 3, তাই না? দুইটা 4 থেকে একটা 4 বাইরে আসবে আর রুটের ভিতরে 3। আর এটারে ভাঙাও তো কত হয়, ভাঙাইলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 কে ভাঙাইলে কত হয়, দুইটা 3টা 2, দুইটা 2 এর থেকে একটা 2 আর 2 একা রুটের ভিতরেই, এই 2 রুটের ভিতরেই থাকবে। 12 কে ভাঙাইলে সেম ভাবে, 2 দুগুণে 4, 3 4 এ 12, তুমি বলবে আচ্ছা দুইটা 2, তাহলে তো 4 একটা 2 বাইরে, 3 একা এটা রুটের ভিতরেই থাকবে, তাই না? আসো উপর থেকে যদি 4 কমন নেই বস, তাহলে কি থাকবে, 4 কমন নিলে এখানে থাকবে √2, 4 কমন নিলে এখানে কি থাকবে √3, নিচ থেকে 2 কমন নাও তাহলে থাকবে √2 প্লাস √3। তাহলে এটা তো ভাই ভোগে যাবে, 2 দিয়ে 4 কে কাটো, 2 দুগুণে 4, তাহলে এটার মান কত হয়ে যাবে 2, রাইট। চলো 5, কিছু শিক্ষার্থীর গড় ওজন 55 কেজি, তাদের মধ্যে 20 জন শিক্ষার্থীর গড় ওজন 60 কেজি, বাকি শিক্ষার্থীর ওজন হচ্ছে 51 কেজি হলে মোট শিক্ষার্থীর সংখ্যা কত? খুব সিম্পল অঙ্ক, দেখো এলিগেশন দিয়ে দাও। প্রথমে 20 জন শিক্ষার্থীর ওজন কত 60 কেজি, আর বাকি শিক্ষার্থীর ওজন কত 51 কেজি। প্রশ্নটা বুঝছো তো? টোটাল ওজন, কিছু শিক্ষার্থী আছে এদের টোটাল ওজন 55, প্রথমে 20 জন শিক্ষার্থী আছে এদের গড় ওজন হচ্ছে 60 কেজি, পরে আরো বাকি শিক্ষার্থী কয়জন জানি না, এদের গড় ওজন কত 51 কেজি, মোট শিক্ষার্থীর সংখ্যা কত। প্রশ্ন বুঝলে? মাঝখানে দিব ওভারঅল ওজন কত, ওভারঅল ওজন কত 55। প্রথমে 20 জন শিক্ষার্থীর ওজন 60 কেজি, বাকি শিক্ষার্থীর 51 কেজি, আর মাঝখানে ওভারঅল ওজন কত 55 কেজি। এদের ডিফারেন্স কত 4, এদের ডিফারেন্স কত 60 থেকে 55 মাইনাস করো 5। তাহলে প্রথমে কতজন, প্রথম গ্রুপে 4 জন শিক্ষার্থী আছে, মানে 4 ভাগ, আর দ্বিতীয় গ্রুপে 5 ভাগ। প্রথম গ্রুপে 4 ভাগ শিক্ষার্থী আছেন, আর প্রশ্নে দেখো প্রথম গ্রুপে কতজন শিক্ষার্থী বলছে 20 জন, তাই না? প্রথম গ্রুপে 4 ভাগ শিক্ষার্থী আছে, আর প্রশ্ন কতজন বলছে 20 জন, তাহলে 4 এর ভ্যালু তো 20, কতজন 5 গুণ, তাহলে টোটাল শিক্ষার্থী কত 4 আর 5 যোগ করো 9 ভাগ, তাহলে 9 এর ভ্যালু কত হবে, এটাও 5 গুণ, 5 9 45। প্রথম গ্রুপে কয়জন শিক্ষার্থী আছে, 4 ভাগ বা 4 ইউনিট, 4 এর ভ্যালু যদি 20 হয়, টোটাল শিক্ষার্থী 9 ভাগ, 9 এর ভ্যালু কত হবে 5 9 45। এ ও বি প্রত্যেকে 28 রানে 8টি করে উইকেট পেল,
পরে এ 35 রানে আরো একটি উইকেট এবং বি 56 রানে আরো 4টি উইকেট পেল। কার উইকেট পাওয়ার গড় অপেক্ষাকৃত ভালো? হ্যাঁ, এটা গড় হবে। তাহলে গড় কিভাবে বার করে? টোটাল রান বাই টোটাল উইকেট, তাহলেই তো পাওয়া যায় উইকেট প্রতি গড়। মোট রান বাই মোট উইকেট, মোট কয়টি উইকেট নিল। আচ্ছা, এ বলো দিকে 28 রানে কয়টি উইকেট নিচ্ছে? 8টি। এখন আরো 35 রান দিল, 28 আর 35 যোগ করো, 28 যোগ 35, এই টোটাল রান দিলে এত, আর নিচে মোট উইকেট। মোট উইকেট কয়টি? আগে 8টি, এখন আরো 1টি। তাহলে মোট রান বাই মোট উইকেট। হ্যাঁ, তাহলে আর উইকেট প্রতি গড় কত বলো দেখি? 7, তাই না? 63 রান দিয়ে 9 উইকেট নেয়, তাহলে উইকেট প্রতি গড় 7, মানে একটা উইকেট নিতে 7 রান খরচ করতে হয়েছে। আর বি দেখো তো টোটাল কত রান দেয়, টোটাল রান কত দেয়? আচ্ছা, বিও প্রথমে 28 রান দেয়, পরে বি আরো কত রান দেয়? 56 রান দেয়। আর বি উইকেট কয়টি নেয়? প্রথমে 8টি, পরে 4টি, তাহলে 8 যোগ 4, তাই না? তাহলে টোটাল রান দেয় 84, উইকেট প্রথমে 8টি, পরে 4টি, কয়টি হয়? 12টি। তাহলে আর উইকেট প্রতি গড় কত? 7। আমরা দেখছি আর দুইটাই তো সেম। এর উইকেট প্রতি গড় কত? 7। বি এর উইকেট প্রতি গড় কত? 7। মন দিয়ে শোনো, এইভাবে কিন্তু লেস টেজ লাগিয়ে পরীক্ষায় প্রবলেম আসতে পারে, কনসেপ্টটা বুঝো। উইকেট প্রতি গড় মানে মোট কত রান দেয়, আর নিচে মোট উইকেট। ওকে, তাহলে দুইজনের গড় সেম না, তাহলে আমরা কি বলবো? এ আর বি দুইজনেরই উইকেট প্রতি গড় কি সমান। তিনটি সংখ্যার অনুপাত এত, বড় আর ছোট সংখ্যার যোগফল তৃতীয় সংখ্যা আর 52 যোগফলের সমান। ছোট সংখ্যা কত? সিম্পল, জাস্ট ভাষার খেলা, একদম বাচ্চাদের অঙ্ক। প্রথমটা 3 ভাগ, দ্বিতীয়টা 4 ভাগ, তৃতীয়টা হচ্ছে 5 ভাগ। এনে বলছে বড় সংখ্যা আর ছোট সংখ্যার যোগফল, যোগ করো 5 আর 3 যোগ করো, তার মানে কত ভাগ? 8 ভাগ। এটা কার সঙ্গে সমান হবে? এটা সমান হবে বড় আর ছোট সংখ্যার যোগফল তৃতীয় সংখ্যা, তৃতীয় মানে যেটা বাকি থাকলো 4 ভাগ, প্লাস কার সমান? 52 সমান। দেখো বুঝার চেষ্টা করো, বড় আর ছোট দুইটা যোগ করলে 8 ভাগ, এটা কার সঙ্গে সমান হবে? তৃতীয় সংখ্যা, তৃতীয় মানে যেটা বাদ গেল। কোনটা বাদ গেল? মাঝখানেরটা বাদ গেল না? মাঝখানের সংখ্যাটা কত? 4 ভাগ প্লাস 52 সমান। তাহলে এই পারে আসো 8, এই পারে আসলে মাইনাস হবে, 8 এর থেকে 4 বাদ দাও, 4 ভাগ। 4 এর ভ্যালু কত? 52। কত গুণ? 13 গুণ। বার করতে কি বলছে? ছোট সংখ্যা কত? ছোট সংখ্যা হচ্ছে 3 ভাগ, 3 এর ভ্যালু কত হবে? তুমি বলবে এটাও 13 গুণ। 4 এর ভ্যালু 52 হলে তুমি বলবে আচ্ছা এটা তো সিম্পল, 3 এর ভ্যালু কত হবে? তাহলে 3 13 39। জাস্ট ভাষার খেলা। হ্যাঁ, বড় আর ছোটর যোগফল 8 ভাগ, এটা সমান হবে তৃতীয়, তৃতীয় মানে যেটাকে বাদ রাখলে মাঝখানেরটা 4 ভাগ আর 52 সমান। তাহলে 4 এর ভ্যালু 52 হলে 3 এর ভ্যালু 39। 8 বছর আগে বিয়ে করার সময় যে সে মেয়ের যা বয়স ছিল তার বর্তমান বয়স হলো সেটির 1/4 গুণ। এটাকে আগে ভাবো। হ্যাঁ, 8 বছর আগে তার বিয়ের সময় যে বয়স ছিল, বর্তমান বয়স 1/4 গুণ। সমস্ত বাংলায় কত হবে? এটা দেখতে পাচ্ছ নিচে 4। হ্যাঁ, 1/4, 4কে 4 লিখে দিই। এটা ছোট হয়ে গেল। 1/4 মানে ভাঙালে কত হয়? 4। উপরে 4কে 4 যোগ 1, 5/4। মানে বিয়ের সময় বয়স যদি 4 ভাগ থাকে, তাহলে বর্তমান বয়স হবে 5 ভাগ। কত ভাগ বয়স বাড়লো? তুমি বলবে সিম্পল স্যার, 4 থেকে 5 হলো, এটা তো মুখে বোঝা যায়, 1 ভাগ বাড়লো। বিয়ের সময় বয়স যদি 4 ভাগ তাহলে বর্তমান বয়স কত হলো? তাহলে 5 ভাগ। কত ভাগ বাড়লো? 1 ভাগ। আর প্রশ্নের ভাষা অনুযায়ী 8 বছর আগে বিয়ে হয়েছে। 8 বছর আগে বিয়ে মানে বিয়ের সময় যা বয়স ছিল বর্তমান বয়সে 8 বাড়বে। হ্যাঁ কিনা? 8 বছর আগে যদি বিয়ে হয়ে থাকে বর্তমান বয়সে 8 বাড়বে। তুমি বলবে আমরা ইউনিট দিয়ে তো 1 ইউনিট বার করলাম, আর প্রশ্নের ভাষা অনুযায়ী কত বাড়ছে? তাহলে 8 বছর। 1 এর ভ্যালু যদি 8 হয়, বর্তমান বয়স 5 ভাগ, 5 এর ভ্যালু কত হবে? 5 8 40। হ্যাঁ কি না? তাহলে সেই মেয়ের বর্তমান বয়স কত বলো দেখি? 40। এখন থেকে 5 বছর পরে তার যা বয়স হবে, এখন থেকে 5 বছর পরে তার যা বয়স হবে, বর্তমানে তার কন্যার বয়স হলো তার 9 ভাগের 1 ভাগ। কিচ্ছু অঙ্কের মধ্যে নাই, শুধু ভাষাটা বোঝার চেষ্টা করো। বর্তমানে তার কন্যার বয়স হবে তার 9 ভাগের 1 ভাগ। এটার মানে কি? এনে দুইটা পার্ট। এখন থেকে 5 বছর পরে তার বয়স কত হবে? বর্তমান বয়স কত? ওই মেয়েটির বর্তমান বয়স 40। 5 বছর পরে বয়স কত হবে? 45। স্যার 5 বছর পরে কেন? এখন থেকে 5 বছর পরে তার যা বয়স হবে,
বর্তমান বয়স 40 হলে 5 বছর পরে বয়স কত হবে? 40 যোগ 5 45। এই যে বয়স হলো না 45, বর্তমানে তার কন্যার বয়স তার মানে এই যে এই বয়সটার 9 ভাগের 1 ভাগ। বর্তমানে তার কন্যার বয়স এই বয়সের 5 বছর পরে যা বয়স হবে তার এর 9 ভাগের 1 ভাগ। তাহলে কাটাকাটি করো, 5 9 45, 5 বছর। ভাষার খেলা বস, ভাষার। ওই মেয়েটির বর্তমান বয়স 40, সে কি বলছে? 5 বছর পরে তার যা বয়স হবে তার 9 ভাগের 1 ভাগ হবে তার কন্যার বর্তমান বয়স। তাহলে 5 বছর পরে মেয়েটির বয়স 45, এর 9 ভাগের 1 ভাগ হবে 5 বছর। এই 5 বছর হলো কার? কন্যার বর্তমান বয়স। রাইট আছে না অপশনে? হ্যাঁ, চলো 9। একটি পৃষ্ঠার ফটোকপি করতে খরচ হয় 1000 টাকা। প্রথম 1000 পৃষ্ঠার ফটোকপিতে প্রথম 1000 পৃষ্ঠায় কোনো ডিসকাউন্ট নাই। 1000 পৃষ্ঠার পর ফটোকপি করার ক্ষেত্রে 2% ছাড় দেওয়া হয়। 2500 যদি বেশি করো তাহলে 5% ডিসকাউন্ট পাবে। হ্যাঁ, 5000 পৃষ্ঠার ফটোকপি করতে খরচ কত হবে? হ্যাঁ, তাহলে প্রথম 1 থেকে 1000 কোনো ডিসকাউন্ট নাই। 1000 পাতায় কত? 1000 টাকাই খরচ হবে। তারপর 1000 থেকে 1500 নাকি? হ্যাঁ, 1000 থেকে 2500। 1000 থেকে 2500 মানে কত? 1500 পাতা, তাই না? এই 1500 পাতায় কি হয়? 1500 টাকাই খরচ হয় না? হিসাব মতো 1500 টাকা হয়। প্রথম 1000 কোনো ডিসকাউন্ট নেই, 1000 টাকা। এবার 1000 থেকে 1000 এর পর থেকে 1001 থেকে আর কি, হ্যাঁ, 1000 এর উপরে 1001 থেকে 2500 অব্দি 1500 পাতা না? 1500 পাতায় হিসাব মতো 1500 টাকা খরচ হয়, কিন্তু তুমি তার উপর কত পার্সেন্ট ডিসকাউন্ট পাবে? 2%। 2% মানে 1/50, 2/100। বা এভাবেই করে দিই ভাই, 2% মানে পার্সেন্ট তুললে 2 শূন্য ক্যান্সেল, তার মানে 30 টাকা ডিসকাউন্ট। তার মানে এখানে খরচ হওয়ার কথা 1500 টাকা। 1001 থেকে 2500 কত? 1500 পাতায় 1500 টাকা খরচ হওয়ার কথা, কিন্তু তুমি 1500 টাকার 2% মানে 30 টাকা ডিসকাউন্ট পাবে। তাহলে তুমি বলবে আচ্ছা তাহলে খরচ হবে 1470 টাকা, তাই না? ওকে, এবার 2500 এর বেশি 2500 পাতার প্রথম 1 থেকে 1000 কোনো ডিসকাউন্ট নেই। 1000 এর বেশি 2%। 1000 এর বেশি মানে কত অবধি? 2500 অবধি। কেন স্যার? 2500 এর বেশি যখন পার করবে তখন তোমাকে আরো বেশি ডিসকাউন্ট দেওয়া হবে। 2501 থেকে কত পাতা অবধি করবে? 5000 না? 5000 পাতা মানে টোটাল 2500 পাতায় 2500 টাকা খরচ হয়। এর উপর 5% ডিসকাউন্ট পাবে। পার্সেন্ট তুললে 2 শূন্য ভোগে 5 25 125 টাকা ডিসকাউন্ট পাবে। তার মানে গল্পটা কেমন হবে বলো দেখি? এখানে খরচ হওয়ার কথা 2500 টাকা, তার উপর তুমি 5% মানে 125 টাকা ডিসকাউন্ট পাবে। তাহলে কত হয় ভাই? 5 10 এর থেকে 3 গেলে 7, এখানে 2, 2375। এই 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 কত হয়? 2375 টাকা খরচ হবে। তাহলে প্রথমে খরচ হলো 1000, পরে খরচ হলো 1400 টাকার উপর 2% মানে 30 টাকা ডিসকাউন্ট, 1470। পরে খরচ হলো কত? 2375। তাহলে যোগ করো, 5 হবে, 7 7 14, 4 থাকবে 1, 3 একে 4, 4 8, 2 একে 3 আর একে 4, তার মানে 4845। ঠিক না? 5000 খরচ হইতো প্রথমে, ওই যে প্রথমে তো ডিসকাউন্ট নাই, 1001 থেকে 1500, এখানে 2% পরে 5%, কিছু কমে কত হলো? 4845 টাকা। হ্যাঁ, ভালো অঙ্ক কিন্তু। একটি দ্রব্যের উপর সমান 3টি ক্রমিক ছাড়ের সমতুল্য ছাড় হলো 78.4%। এবার বলছে প্রত্যেকটা ছাড়ের পার্সেন্ট কত? হ্যাঁ, তাহলে ছাড়ের পরিমাণ কত? মন দিয়ে শুনো। নরমালি আমরা বলি না প্রশ্নে কি দেওয়া থেকে প্রথমে 20%, 30%, 40% ডিসকাউন্ট দেওয়া হলো, টোটাল ডিসকাউন্ট বার করো। এবার বলছে গল্প উল্টা, টোটাল ডিসকাউন্ট তোমাদের বলে দিলাম। 3টা ডিসকাউন্ট দেওয়া হয়, তিনটাই সেম। মনে করো প্রথমে 20% দিলে পরেও 20, পরেও 20। 3টা ডিসকাউন্ট দিয়ে এত পার্সেন্ট ডিসকাউন্ট হয় 78.4%। 3টা সমান, হ্যাঁ সমান হয়ে গেছে। 3টা সমান ডিসকাউন্ট দেওয়া হয়। হ্যাঁ, 3টা মিলে টোটাল ডিসকাউন্ট হচ্ছে সমতুল্য ছাড় হচ্ছে 78.4। তার মানে কি 100 টাকা যদি কোনো ডিসকাউন্ট থাকে জিনিসের দাম,
3 বার ডিসকাউন্ট মিলে 78.4, তার মানে কত হয় 100 থেকে 78.4 গেলে কত হয় ভাই 21.6 হবে, তাই না? 22 গেলে 78 এনে 0.4 21.6, 100 থেকে 78.6। তাহলে এটা রেশিও যদি করো কত হয় বলো দেখি। এখানে কত হবে 10, হ্যাঁ 10 এসে এদিকে গুণ হবে, তার মানে কত হবে 1000 যদি হয় তার মানে কত হবে 216। ছোট করা যাবে কি ভাই? 4 দিয়ে মনে হয় যায়, তাই না? 8 দিয়েই তো যায়, 8 বারং 96, 4 5 8 আছে, 8 দিয়ে ছোট করো, 8 দুগুণে 16 27। তাহলে 125 টাকা যদি থাকে, দাম 3 বার ডিসকাউন্ট দিয়ে 27 হয়, তিনটা সেম ডিসকাউন্ট। তাহলে আমরা চক্রবৃদ্ধিতে যে কনসেপ্টটা ইউজ করতাম না, সেম। 3 বার ডিসকাউন্ট দিলে এমন হয় 125 থেকে 27 হয়। আমি যদি বলি ভাই একবার ডিসকাউন্ট দিলে তাহলে কিরকম চেঞ্জ হয় বলো তো? 3 বার দিলে 125 থেকে কমে 27 হয়। আমি বললাম একবার দিলে কতটুকু চেঞ্জ হয়, এরকম একটা ডাটা দাও। এটা তো একটা ডাটা, 125 থাকলে 27 হবে। 3 বার করার পর 3 বার ডিসকাউন্ট দিয়ে 27 হয়। আমি বললাম একবার ডিসকাউন্ট যদি দেওয়া হয় তাহলে কত হতো? তুমি বলবে আচ্ছা এটা চক্রবৃদ্ধির কনসেপ্ট, এদিকেও ঘনমূল। তিনটা সেম না, অনেকে যদি বলে তিনটা আলাদা, আলাদা থাকলে এখান থেকে করা যাবে না, সেমই হতে হবে। 125 এর ঘনমূল 5 আর এখানে 27 এর ঘনমূল কত হয় 3। তাহলে 5 টাকা যদি থাকে, একবার ডিসকাউন্ট দেওয়ার পর 3 টাকা হবে, তার মানে বস বলো কত টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে? 2 টাকা। তুমি বলবে 5 টাকার উপর ডিসকাউন্ট দেওয়া হয় 2 টাকা, শতকরা মানে 100 এর মধ্যে কত, তাই না? 5 এর উপর 2 টাকা ডিসকাউন্ট, তাহলে 5/2 মানে কত হয় আমরা জানি, কত পার্সেন্ট ডিসকাউন্ট? 40%। অপশন টেস্টও করতে পারো, কিন্তু এই ফ্র্যাকশনের অপশন টেস্ট করতে তো তোমার দম বের হয়ে যাবে, তাই না? আসো, এওবি কিছু মূলধন দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। খুব সিম্পল অঙ্ক, ভাষার হেরফেরে দেখো, ভাষাটা বুঝে গেলে না ইউ সলভ করে দিবে তুমি। এর বিনিয়োগ বি এর দ্বিগুণ। আচ্ছা, বি ভদ্রলোক যদি 1 ভাগ টাকা দেয়, এ বলছে দ্বিগুণ, তার মানে কত ভাগ দিবে? 2 ভাগ। আর সি ভদ্রলোক 4 মাস পরে ব্যবসায় যুক্ত হয়। ওকে, এবার কি বলছে দেখো, খেয়াল করো, এর বিনিয়োগ বি এর দ্বিগুণ, আরেক ভদ্রলোক সি 4 মাস পরে ব্যবসায় যুক্ত হয়, বছরের শেষে এ ও সি এর লভ্যাংশ সমান হয়। আচ্ছা, এর লভ্যাংশ কত বলে দেখি, এর লভ্যাংশ কত হবে? এর টাকা 12 মাস খাটবে, স্যার 12 মাস কেন? বি 1 ভাগ দিলে এ 2 ভাগ, বছর 1 বছর মানে কত মাস? 12 মাস। তাহলে এর মূলধন 12 ভাগ খাটছে, তাহলে 12 দুগুণে 24। এর লভ্যাংশের রেশিও 24 ভাগ, আর বি 1 ভাগ নেয়। এ আর বি শুরুতে ছিল, তার মানে দুইজনের লভ্যাংশ সেম। মানে এ যদি 24 ভাগ পায়, বি পাবে কত ভাগ বলো দেখি? 12 ভাগ। ওকে, মূলধনের সময় সেম হবে। হ্যাঁ, লভ্যাংশ কিভাবে বার করে? মূলধন ইনটু সময়। তাহলে এর লভ্যাংশ যদি 24 হয়, বি এর লভ্যাংশ 12, আর সি এর লভ্যাংশ কত হবে? প্রশ্নে বলছে দেখো, বছরের শেষে এ আর সি এর লভ্যাংশ সমান। স্টেপ বাই স্টেপ। হ্যাঁ, সি 4 মাস ছিল না, এসে ছিল, এই ডাটার দরকারই তো নাই। এ আর সি এর লভ্যাংশ সমান, তাহলে তুমি বলবে স্যার এ 24 হলে সি 100% 24 হবে, কোনো ডাউটই নেই। তাহলে এবার কি বলছে, বি এর লভ্যাংশ সি এর কত? বি হচ্ছে সি এর অর্ধেক না? এ 24 এ 12, অর্ধেক মানে কত পার্সেন্ট? 50%। করার দরকার আছে কি? 24 এর অর্ধেক 12, বি এর লভ্যাংশ সি এর অর্ধেক, অর্ধেক মানে 50%। যদি 4 ভাগের 1 ভাগ হয় তাহলে কত হয়? 25%। 5 ভাগের 1 ভাগ হলে 20%। এটা কি আর করার দরকার আছে? স্যার একটু করলে ভালো হয় না? বি সি এর কত লভ্যাংশ? বি হচ্ছে 12, তার সি এর সিটা দিব নিচে, শতকরা আনার জন্য ইনটু 100, ক্যান্সেল করে দেবো, 50 হয়, তাই না? 2 দিয়ে 100 রেখা তো 50, একই না? চলো, একটি কর্ম, একটি কাজ এ ও বি একত্রে করে 5 ঘন্টায়, এ আর বি একসাথে করে 5 ঘন্টায়, এ আর সি যদি করে না কাজটা, তাহলে কত ঘন্টায় করে? 4 ঘন্টায়। আর বি আর সি যদি কাজটি করে তাহলে কত ঘন্টা লাগে বলো দেখি ভাই? 3.5 ঘন্টা। 3.5 কে ভাঙালে কত হয়? 3 দুগুণে 6, একে 7, 7/2। তাহলে কতটুকু ধরবো বলো দেখি কাজটা? ফ্র্যাকশন থাকলে উপরে গুলো আর লসাগু নিবে, 5 4 আর 7, 5 4 5 20, 7 20, 140। তাহলে টোটাল কাজের পরিমাণ 140 ইউনিট বা 140 টা চেয়ার যাই বলো। তাহলে 5 ঘন্টায় করে 140 ইউনিট, 1 ঘন্টায় 5 দুগুণে 40, 50 টা 40, 28 টি চেয়ার বানায় বা 28 ইউনিট কাজ করে। 4 ঘন্টায় 140, 1 ঘন্টায় কত? 4 দিয়ে 140 কে ভাগ করলে 35।
7/2 এটার ভাগ করলে কি হবে স্যার? এগুলো খুব অসুবিধা হয়। 140 কে যদি এটা দিয়ে ভাগ করো 7/2, নিচেরও নিচে এই 2 উপরে যাবে, কত হয়? 20 দুগুণে 40। এটা কে করে? এ আর বি। এইটা কে করে? এ আর সি। এটা কে করে? এটা করে বি আর সি। আচ্ছা, টোটাল কত ইউনিট কাজ হলো বলে দেখি? 40 আর 35, 75 আর 28 কত হয় ভাই? 103। টোটাল 103 ইউনিট কাজ হয়। কে কে করে বলে দেখি কাজটা? কাজ কে কে করে বলে দেখি? তুমি বলবে স্যার এও করে, বিও করে, সিও করে, সবাই তো করছে। আমি বললাম আরো ভালো করে চেক করো। তুমি বলবে না স্যার শিওর এও করে, যে সিও করে, বিও করে, সবাই করছে। কিন্তু ভালো করে দেখো, প্রত্যেকে 2 ঘন্টা করছে। এ এখানে 1 ঘন্টা, এখানে 1 ঘন্টা, 2 ঘন্টা, বিও 2 ঘন্টা, সিও 2 ঘন্টা। তুমি বলবে স্যার এ প্লাস বি প্লাস সি 2 ঘন্টা যদি কাজ করে না, তাহলে 102 ইউনিট কাজ হয়। আমি বললাম তাহলে বলো দেখি 1 ঘন্টায় কতটুকু করে? 2 ঘন্টায় যদি 103 ইউনিট করে, তুমি বলবে 1 ঘন্টায় কম। কম মানে 2 দিয়ে ভাগ করো। এই 2 দিয়ে 103 কে যদি ভাগ করো, 5 দুগুণে 10, 51.5 ইউনিট। কিন্তু এখানে কি 3 জনেরটা চাইছে না, বলছে এ একা কাজটি কত দিনে করবে। 3 জনের কাছ থেকে এ টা বার করবো, তো বি আর সি এরটা বাদ দিয়ে দাও। 3 জন করে 51.5, এখানে থেকে যদি 51.5 এটা করে 3 জনে, এখান থেকে যদি বি আর সি এরটা বাদ দিয়ে দাও, তাহলে তুমি বলবে এটা বেরিয়ে আসবে 11.5 ইউনিট। এ 11.5 ইউনিট কাজ করে 1 ঘন্টায়, তাহলে 140 ইউনিট কাজ করবে কত ঘন্টায়? তুমি বলবে 140 কি 11.5 দিয়ে ভাগ করলেই হবে। খেয়াল রাখবে, সময় মানেই ভাগ। 11.5 ইউনিট হয় 1 ঘন্টায়, 23 ইউনিট 2 ঘন্টায়, তাহলে এত ইউনিট কত ঘন্টায়? 140/11.5। আচ্ছা, দশমিক তুললে কেউ খারাপ পাবে? দশমিকের জন্য একটা 1, দশমিকের পর 1 ঘর, একটা 0। 5 দিয়ে কাটো 30, 5 দিয়ে কাটো 2। তার মানে উপরে কত হয়? 280, আর নিচে 23। 23 দিয়ে ভাগ করো, 23 কে 23 থাকবে 5, 50, 23 দুগুণে 46 থাকবে 4, 12 সমস্ত 4/23, 12 পূর্ণ 4/23। তার মানে অপশন এ। বলো হ্যাঁ কিনা? চলো, খুব ভালো অঙ্ক ছিল। হ্যাঁ, রাম, এইটা দেখো তো দারুণ অঙ্ক। মনে হবে খুব কঠিন হবে, কিন্তু একদম বাচ্চাদের অঙ্ক। আসলে দেখো কনসেপ্টটা বুঝো। হ্যাঁ, চলো। রাম মোহনের থেকে 3 গুণ দ্রুত বেগে, ওকে, এবং মোহন সোমের থেকে দ্বিগুণ দ্রুত বেগে, ওকে। এনে থেকে না বললে না, আর দ্রুত না দিলে হবে 3 গুণ বেগে দিলে। এটা থেকে দিলে না, ভাষাটা একটু কমান যায়, 3 গুণ বেশি না, মানে মোহন সোমের দ্বিগুণ বেগে। হ্যাঁ, তাহলে রাম, মোহন, আরেকটা হচ্ছে কি সোহম। ঠিক লিখলাম কি ভাই? হ্যাঁ, তাহলে মোহন হচ্ছে সোহমের দ্বিগুণ বেগে। মানে সোহমের বেগ যদি 1 ইউনিট হয়, তুমি বলবে মোহনের বেগ দ্বিগুণ, তার মানে 2 ইউনিট। সোহনের দ্বিগুণ হচ্ছে মোহন, আর রাম হবে কি বলো দেখি? মোহনের 3 গুণ। তাহলে মোহনের 3 গুণ, মোহন যদি 2 ইউনিট হয়, তার 3 গুণ। 3 গুণ মানে 3 দুগুণে 6 ইউনিট। এটা বেগের রেশিও। এবার সময়ের রেশিও কত হবে? প্রশ্নের সময় বার করতে হবে। বেগ থেকে সময়ে যাব, তিনটাই সেম ডিস্টেন্স যায়, নির্দিষ্ট দূরত্ব যাবে তিনটাই। দূরত্ব যদি সমান হয়, তাহলে বেগ আর সময়ের ব্যস্ত সম্পর্ক। তাহলে বেগকে উল্টে দাও। বেগের রেশিও যদি হয় 6:2:1, সময়ের রেশিও হবে উল্টা 1/6। 2 এর উল্টা 1/2, 1 এর উল্টা 1। 2 আর 6 এর লসাগু 6 হয়, এটাকেও 6 দিয়ে গুণ করো, এটাকেও 6 দিয়ে গুণ করো, এটাকেও 6 দিয়ে গুণ করো, পূর্ণ সংখ্যায় নিয়ে আসলাম। হ্যাঁ, 6 6 ক্যান্সেল, 2 দিয়ে 6 কে ভাগ করো 3। তার মানে এখানে কত হবে? 1:2। এখানে কত হবে? 3 কে 3:2। এখানে কত হবে? 6 কে 6। ওকে, তার মানে সোহমের লাগে 6 ইউনিট, মোহনের 3 ইউনিট, আর রামের সবচেয়ে কম, মাত্র 1 ইউনিট সময় লাগবে। এবার বলছে সোহম যদি 42 মিনিট সময় লাগে, সোহমের সময় 6/6 এর ভ্যালু যদি 42 হয়, কত গুণ? 7 গুণ। তাহলে মোহনের সময় লাগবে 3/3, 3 এর ভ্যালু কত হবে? তুমি বলবে এটাও 7 গুণ। 3 7 21 মিনিট। রাম হইলে মাত্র 7 মিনিট, তাই না? চলো আসো 14। একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য তার প্রস্থের 3 গুণ। ক্ষেত্রফল হচ্ছে 972। ক্ষেত্রফল আছে তো বীজগণিতেই চলে যায়। প্রস্থ আর একটা হচ্ছে দৈর্ঘ্য। প্রস্থ যদি x হয়, তাহলে দৈর্ঘ্য বলছে 3 গুণ, তার মানে কত হবে? 3x। 4 গুণ বললে 4x। তাহলে এবার ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ, দুইটা গুণ করলে কত হবে? 972। প্রস্থ x হলে দৈর্ঘ্য 3 গুণ 3x, 4 গুণ বলে 4x। ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটার ভ্যালু 972। 3 দিয়ে ভাগ করলে কত হয় ভাই? 324, তাই না? x গুণ করো, x স্কয়ারের ভ্যালু যদি 324 হয়,
তাহলে এক্স এর ভ্যালু কত হবে? স্কোয়ার সরাও √324, 324 বর্গমূল কত হয়? 18। তার মানে প্রস্থ হচ্ছে এক্স, এক্স মানে 18, আর দৈর্ঘ্য 3 গুণ 3 18 54, তাই না? তাহলে প্রস্থ 18, দৈর্ঘ্য 54, বলছে পরিসীমা কত? পরিসীমা মানে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 54 প্লাস প্রস্থ হচ্ছে 18। তোমরা আমার ভাষা বুঝতে পারছো তো? প্রস্থ যদি এক্স হয়, দৈর্ঘ্য 3 গুণ 3x, ক্ষেত্রফল 972, বাদিকে ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দুই ক্ষেত্রফল সমান করলাম, এক্স এর মান 18 বসিয়ে দাও। তাহলে বলো দেখি 2 গুণন 54 আর 18 যোগ করে কত হয়? 72। তাহলে 72 দুগুণে বলো দেখি পরিসীমা কত হবে? 144 মিটার। বলো পরিসীমা কত? 144। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাই না? পরিসীমা মানে বাউন্ডারিটা, আর কি বলে ক্ষেত্রফল মানে ভিতরের এরিয়াটা। হ্যাঁ, আসো, খুব ভালো অঙ্ক দেখো এটা। হ্যাঁ, অনেকবার আসছে এই অঙ্কটা পরীক্ষায়। দুটি পাইপ দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 20 মিনিট ও 30 মিনিটে ভর্তি হয়। দুটি পাইপ একসঙ্গে খুলে দেওয়া হলো, প্রথম পাইপটি কখন বন্ধ করতে হবে যাতে দ্বিতীয় পাইপটি দিয়ে চৌবাচ্চা 10 মিনিট বেশি সময় নিয়ে ভর্তি হবে? দ্বিতীয় পাইপটা দেখো, প্রথম পাইপটা বন্ধ করব, দ্বিতীয় পাইপটা দিয়ে চৌবাচ্চাটা আরো 10 মিনিট বেশি সময় নেবে। আচ্ছা, এগুলো একটু পরেই ভাবি ভাই। দুইটা পাইপ আছে না, প্রথম পাইপ কত মিনিট সময় নেয়? 20 মিনিট। আর দ্বিতীয় পাইপ কতটুকু সময় নেবে? 30 মিনিট। টোটাল কত? এদের লসগু কত হয়? 20 আর 30 এর লসগু 60 হয় না? তাহলে ধরলাম চৌবাচ্চায় 60 লিটার জল ধরে বা 60 ইউনিট। তাহলে 20 মিনিটে 60 যদি হয়, তাহলে 1 মিনিটে 3 × 60, এটা প্রথম। আর দ্বিতীয় নল 30 মিনিটে পূর্ণ করে 60, তাহলে 1 মিনিটে 30 দুগুণে 60। এই ভাগ কি দেখাতে হবে, তাই না? টোটাল জল ধরে 60 লিটার, প্রথম নল 20 মিনিটে 60, তাহলে 1 মিনিটে 3 × 60, দ্বিতীয় নল 30 মিনিটে 60, তাহলে 1 মিনিটে 30 দুগুণে 60, 2 লিটার। এখানে কি বলছে দেখো, দুটি নল একসঙ্গে খুলে দেওয়া হয়। হ্যাঁ, প্রথম আর দ্বিতীয় নল একসঙ্গে চালু করা হয়, কিছুক্ষণ পর না প্রথম নলকে স্টপ করে দাও। কিন্তু দ্বিতীয় নল আরো কিছুক্ষণ চলছিল, দ্বিতীয় নল আরো কতক্ষণ চলছিল? প্রথম আর দ্বিতীয় একসঙ্গে চলার পর কিছুক্ষণ পর প্রথম নল বন্ধ করে দিই, কিন্তু দ্বিতীয় পাইপ বা দ্বিতীয় নল আরো 10 মিনিট চালু ছিল, 10 মিনিট। তাহলে বলো দেখি ভাই, দ্বিতীয় নল 10 মিনিটে কতটুকু পূর্ণ করে? তাহলে প্রথম আর দ্বিতীয় প্রথমে একসাথে কিছুক্ষণ চলছিল, পরে প্রথম নল স্টপ, দ্বিতীয় নল আরো 10 মিনিট চালু ছিল। দ্বিতীয় নল 10 মিনিটে কতটুকু পূর্ণ করবে? তুমি বলবে আচ্ছা, দ্বিতীয় নল 1 মিনিটে পূর্ণ করে 2 লিটার, তাহলে 10 মিনিটে কত হবে? তুমি বলবে 10 দুগুণে 20 লিটার। 1 মিনিটে যদি 2 লিটার হয়, তাহলে 10 মিনিটে 10 দুগুণে 20। প্রথম আর দ্বিতীয়, তাহলে বাকিটা কে পূর্ণ করবে? 7 লিটারের মধ্যে দ্বিতীয় নল পূর্ণ করে 20 লিটার, বাকি কত থাকে? 60 - 20, বাকি যে 40 লিটার থাকে না, এটা কে কে পূর্ণ করে? প্রথম আর দ্বিতীয় নল, তাই না? দ্বিতীয় নল পূর্ণ করে 20 লিটার, আর বাকি 40 লিটার কে পূর্ণ করে? প্রথম আর দ্বিতীয় নল। প্রথমে দুই ভাগ হলো না, দ্বিতীয় নল লাস্টে একা পূর্ণ করে 20 লিটার, আর প্রথমে পূর্ণ হয়েছিল নিশ্চয়ই 40 লিটার। 40 আর 20 টোটাল 60। এই 40 লিটার প্রথম আর দ্বিতীয় নল কত মিনিটে পূর্ণ করবে? প্রথম আর দ্বিতীয় নল একসঙ্গে যদি চালু রাখো, 1 মিনিটে কতটুকু পূর্ণ হয়? 5 লিটার। তুমি বলবে আচ্ছা, এ তো সিম্পল গল্প হয়ে গেল। 5 লিটার পূর্ণ হয় 1 মিনিটে, তাহলে 40 লিটার পূর্ণ হবে 40/5, অর্থাৎ 8 মিনিটে। সময় মানে ভাগ। তাহলে প্রথমে কয় মিনিট চালু ছিল? 8 মিনিট। আর পরে কয় মিনিট? 10 মিনিট। তাহলে 8 আর 10 যদি যোগ করো, তার মানে টোটাল কত মিনিট? 18 মিনিট। প্রথমে দুইটা নল 8 মিনিট, পরে দ্বিতীয় নল একা 10 মিনিট, তাহলে 8 আর 10 বলো টোটাল কত মিনিট সময় ছিল? তাহলে বলো দেখি। আচ্ছা, এটা একটা উঠে নেয়, তার মানে মোট কত মিনিট সময় ছিল বলো দেখি। ও না 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 না, ঠিকই আছে, দাঁড়াও, টোটাল সময় বার করতে বলে নেই, এটাই চাইছে, সরি। প্রথম পাইপটি কখন বন্ধ করতে হবে? তাহলে প্রথমে দুইটা দেখো, এটা 8 মিনিট হবে, তাই না? টোটাল না, ঠিকই আছে। প্রথম নলটা কয় মিনিট পরে বন্ধ করা হয়? 8 মিনিট পরে। অনেকে বলবে স্যার এটার সাথে তো দ্বিতীয় ছিল। হ্যাঁ ছিল, কিন্তু দ্বিতীয় বন্ধ করিনি, দ্বিতীয় নল আরো 10 মিনিট ছিল। ওকে, প্রথম নলের সঙ্গে দ্বিতীয় নল 8 মিনিট ছিল, পরে প্রথম বন্ধ করি, দ্বিতীয় নল আরো 10 মিনিট ছিল। তার মানে টোটাল সময় চাইনি, কখন বন্ধ করা হয়? 8 মিনিট পর বন্ধ করা হয়। ওকে, তাহলে फ्रेंड्स আজকে এখানেই শেষ করব। আরেকটা জিনিস, তোমার স্বপ্ন যদি গভর্নমেন্ট জব হয়, ডব্লিউবিপি বা কলকাতা পুলিশ বা যে কোনো গভর্নমেন্ট জব, লেট না করে এক্ষুনি নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করো। কিভাবে পেইড বেসে ভর্তি হবে এই নম্বরে ফোন করলে জানতে পারবো। ওকে, বাই।